লেখিকা মনীষা ব্যানার্জির মিত্রবাবুর পরিবার। মিত্ররা গ্রামের জমিদার, তবে নামে এখন আর ঘটি ডোবে না। শোভন মিত্র নিজে সরকারি অফিসে চাকরি করেন। তার 2 ছেলে 1 মেয়ে। শোভনবাবুর 1 ভাই ও তার স্ত্রী আর 1 মেয়ে আছে। সবাই একসাথে থাকে। শোভনবাবুর মা বাবা গত হয়েছেন 2 বছর হয়ে গেছে। শোভনবাবু বড় ভাই, তাই সংসারটা একসাথে ধরে রেখেছেন। নিজে সবসময় স্বার্থ ত্যাগ করেন। তার বড় ছেলে ডাক্তারি পড়ছে, পড়াশোনায় ভালো। মেজ ছেলে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছে, আর মেয়ে কলেজে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে। শোভনবাবুর স্ত্রী মালা দেবী খুব শান্ত, ধৈর্যশীলা মহিলা। শোভনবাবু অফিস থেকে ফিরে ডাইনিং টেবিলে বসে বললেন, মালা, 1 কাপ চা দেবে? মাথাটা খুব ধরেছে। মালা চা এনে দিল। জিজ্ঞাসা করল, জলখাবার দেব? শোভনবাবু বলেন, একটু পরে দিও, ফ্রেশ হয়ে নি। এমন সময় বড় ছেলে আকাশ এসে বলে, বাবা, আমার শেষ সেমিস্টারের ফি জমা করতে হবে, না হলে পরীক্ষায় বসতে দেবে না। শোভনবাবু বলেন, হ্যাঁ রে, জানি তো, তুই চিন্তা করিস না, ঠিক সময়ে টাকা দিয়ে দেব। আকাশ বলে, মা, আমাকে একটু খেতে দেবে? আজ কলেজে টিফিন খাওয়ার সময় পাইনি। মালা তাড়াতাড়ি ছেলেকে খেতে দিল। মালা আকাশকে বলে, হ্যাঁ রে, আজ এখনো নীল এলো না তো? ওর তো এত দেরি হয় না। নীল হলো মেজ ছেলে। আকাশ বলে, এসে যাবে, চিন্তা করো না। আকাশ খেয়ে ওপরে গেল। ফাইনাল ইয়ার, তাইও এখন খুব ব্যস্ত। কিছুক্ষণ পরে নীল বোন মেঘলাকে নিয়ে ঢুকে চিৎকার করে ডাকে, মা, ও মা, কোথায় গেলে? দেখো তোমার মেয়ে কি করেছে। মালা হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে এসে দাঁড়ায়। ভয়ে ভয়ে প্রশ্ন করে, কি করেছে? নীল বলে, খুব খারাপ কাজ করেছে মা। কি হবে কে জানে। মালার বুক ঢিপ ঢিপ করছে। সে আস্তে আস্তে মেঘলার কাছে গিয়ে বলে, কি করেছিস? মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? কি এমন কাজ করেছিস তুই? মালার চোখ ছলছল করছে। নীল এবার হেসে ওঠে, বলে, মা, তুমি না একটু ইয়ার্কিও বোঝো না। নীল মায়ের চোখের জল মুছিয়ে বলে, মা, বোন কলেজে টপার হয়েছে, ও বিদেশে পড়বার সুযোগ পাবে। মালা বলে, তোরা না যা তা, আমায় ভয় পাইয়ে দিয়েছিলি। নীল বলে, কেন মা, তোমার কি আমাদের উপর একটুও বিশ্বাস নেই? দাও দাও, খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। আজ কিন্তু ভালো ভালো জল খাবার দেবে বোনের সাফল্যে। মালার যা অর্থাৎ শোভনবাবুর ভাই নরেনের স্ত্রী ললিতা একটা নার্সারি স্কুলে চাকরি করে। ভাই নরেন ব্যবসা করে। মেয়ে রিমা এবার বিএ পাশ করলো। রিমা পড়াশোনা অত ভালোবাসে না। সে সাজগোজ করতে, বন্ধু বান্ধবী নিয়ে থাকতেই পছন্দ করে। এই নিয়ে রিমার সাথে ওর মা ললিতার মাঝে মধ্যে বচসা হয়, বিশেষ করে যখন বাড়ির আর সবাই পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকে। তখন ললিতার কষ্ট হয় মেয়েকে দেখে। নরেন বলে, ওর বিয়ে দিয়ে দেব ললিতা, তুমি চিন্তা করো না। রাতে খাওয়া দাওয়া করে সবাই একসাথে, কারণ সারাদিনের গল্প সবাই তখনই করে। ভাই বোনেরা একে অপরের পেছনে লাগে। শোভনবাবুর মনটা ভরে যায় সবাই যখন আনন্দ করে। তিনি নিজেই সব টাকা দিয়ে সংসার চালান, ছেলে মেয়েদের পড়াশোনায় খরচা করেন। তাই এখন আর মাসের শেষে তার নিজের বলে কিছু থাকে না। ব্যাংকে জমানো তো দূরের কথা। মালা শোভনবাবুকে বলেন, হ্যাঁ গো, টাকা কোথায় পাবে? এতগুলো টাকা, আকাশের ফি জমা দিতে হবে। তখন বলেছিলাম চিন্তা করে ডাক্তারিতে ভর্তি করো। স্কুলের মাস্টারমশাইরা বললেন, তুমি রাজি হয়ে গেলে। শোভনবাবু বলেন, দেখো, সবাই জয়েন্ট পরীক্ষায় পাশ করে না। সে জায়গায় ও ভালো ফল করলো, আর আমি টাকার জন্য পড়াবো না? আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম? আর ও আমাকে বাবা বলে সম্মান করতে পারতো? তুমিই বলো, আমি অযোগ্য বাবা হয়ে যেতাম না? মালা চুপ করে থাকে। শোভনবাবু বলেন, চিন্তা করো না, ও পাশ করে গেলে আর আমাদের এত টানাটানি থাকবে না। দেখো, এখন শুয়ে পড়ো তো, তোমার তো আবার সকাল থেকে খাটুনি আছে। ললিতাও তোমাকে সেরকম সাহায্য করতে পারে না।
তাই চিন্তা করে শরীর খারাপ করো না প্লিজ, সব শেষে দেখবে আমাদের ভালোই হবে। মালা ঠাকুরের ফটোয় প্রণাম করে শুয়ে পড়ে। ভোর ভোর উঠে পড়ে মালা। রান্না বান্না করা, সকলের টিফিন করা আছে, তারপর ঠাকুরের পুজো, সব মালার একারই দায়িত্ব। ললিতা বলে, দিদি আজ আমি একটু তাড়াতাড়ি স্কুলে যাব, একটু কাজ আছে। মালা বলে, হ্যাঁ রে, হয়ে যাবে, চিন্তা করিস না। আকাশ এসে খাবার টেবিলে বসে, মালা খেতে দেয়। আকাশ বলে, মা আজ বাবাকে বলো টাকাটা তুলে আনতে। মালা বলে, হ্যাঁ মনে আছে। নীল, ললিতা, শোভনবাবু সবাই খেতে চলে এসেছে। মালা সবাইকে খেতে দেয়, সবার টিফিন বক্সে পুরে রেডি করে সবাইকে দিয়ে দেয়। মেঘলা আজ বাড়িতেই আছে, রিমাও বাড়িতে আছে। ওদের জলখাবার রেডি করে ডাইনিং টেবিলে রেখে ওদের খেয়ে নিতে বলে। নিজে চান করে ঠাকুর পূজা করতে যায়। পূজা না করে জল খায় না মালা। পূজা করে এসে দেখে তখনও রিমা, মেঘলা কেউ খায়নি। ডাক দিলেন মেয়েদের, ওরা এলো। রিমা ফোন দেখতে দেখতেই খাবার খেয়ে ওপরে চলে গেল। মেঘলা মালাকে বলে, মা আমি কি বিদেশে পড়তে যেতে পারবো? বাবার উপর চাপ পড়ে যাবে না তো? মালা বলে, জানি না রে, কি করে কি করবে। মেঘলা বলে, কাকুকে তো বাবা একটু বলতে পারে, সংসারটা বড় হচ্ছে, বাবা কতদিন সামলাবে? কাকুর ব্যবসা তো ভালো চলছে, ইনকামও খারাপ করে না, তাহলে কিছু টাকা তো দিতে পারে বলো। মালা বলে, চুপ কর, আবার অশান্তি হবে। তোর বাবা যদি কিছু না বলে আমি কি করব বল? মেঘলা বলে, যা হবে হোক, বলে চলে যায়। মালা চিন্তা করে, সত্যি কি যে হবে। সন্ধেবেলা শোভনবাবু অফিস থেকে ফিরে মালার হাতে টাকা দিয়ে বলে, আকাশকে দিয়ে দিও। মালা বলে, অফিস থেকে লোন করলে? শোভনবাবু বলেন, প্রভিডেন্ট ফান্ড থেকে লোন করলাম। মালা বলে, মেঘলার কি হবে? ও তো বিদেশে পড়তে যেতে চায়। কিন্তু তোমার কথা ভেবে ও জোর করতে পারছে না। শোভনবাবু বলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মালা বলে, আবার নীলেরও তো টাকা লাগবে। শোভনবাবু বলেন, দেখি কি করে কি হয়। মালা শোভনবাবুকে বলে, নরেনকে এবার কিছু টাকা দিতে বলো। মেঘলাও সে কথা বলছিল। শোভনবাবু বলেন, আমি বড়, সে কথা বলি কি করে? ভাইকে খাওয়ানোর জন্য টাকা নেব? মালা বলে, কিন্তু আমাদেরও শেষ বয়স বলে তো কিছু আছে নাকি? তখন কে দেবে বলো তো? শোভনবাবু বলেন, ঠাকুর আছেন, তিনিই দেখবেন। এইভাবেই চলছে। নরেন ললিতার বিয়ে ঠিক করে। ছেলে বাইরে চাকরি করে, অবস্থা ভালো। বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। রিমা শোভনবাবুর কাছে শখ করে নেকলেস চায় বিয়েতে। শোভনবাবু পড়লেন মহাবিপদে। এখন আর অফিস থেকে লোন পাবেন না, তাহলে কি করে ভাইজির আবদার রাখবেন? মালা গলার হারটা খুলে বলে, এটা পালিশ করে আনো। শোভনবাবু বলেন, কিন্তু রিমা যে নেকলেস চেয়েছে। মেঘলা এবার রেগে যায়, বলে, বাবা কাকু তো আমাদের কিছু দেয় না, আর তুমি রিমা নেকলেস বলেছে বলে তাই দিতে হবে? মা খুব ভালো, তাই নিজের গলার হার খুলে দিচ্ছে তোমার সম্মান রাখবার জন্য। কাকিমা হলে দিত, কাকিমা তবুও কিছু রোজগার করে, মায়ের তো কিছু নেই গো। শোভনবাবু চুপ করে যান আর হারটা নিয়ে পালিশ করিয়ে আনেন। রিমাকে হারটা মালা পরিয়ে দিল, কিন্তু রিমা খুশি হলো বলে মনে হয় না। মুখটা বেঁকিয়ে বলে, এটা নেকলেস নাকি? মালা বলে, আসলে তোর এত তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক হলো, তাই এটাই দিলাম রে। যথারীতি বিয়ে মিটে গেল। নরেন ললিতা ঝাড়া হাত পা হয়ে গেল, আর কোনো দায় দায়িত্ব রইল না তাদের। আর অপরদিকে শোভনবাবু জড়িয়ে পড়ছেন সংসারের জাতাকলে। শোভনবাবুর শরীরটা একদম ভালো যাচ্ছে না, প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। মালা শোভনবাবুকে বলেন, তোমার শরীরটা ভালো যাচ্ছে না, ডাক্তারকে একবার দেখাও। শোভনবাবু বলেন, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। মেঘলা বলে, বাবা তুমি কিন্তু গাফিলতি করো না, প্রেশার বাড়াটা ঠিক নয়। শোভনবাবু বলেন, দেখাবো রে, চিন্তা করিস না, এখন আমাকে ঠিক থাকতেই হবে। তোদের পড়াশোনাটা শেষ করাই দাঁড়া, এখন তো মরেও শান্তি পাবো না গো। মেঘলা বলে, বাবা আমি আর বিদেশে পড়তে যাব না, তুমি আমাকে নিয়ে ভেবো না।
কয়েকটা টিউশনি ধরবো আর এখানেই ভর্তি হয়ে হায়ার স্টাডি নেব। তোমার উপর আর চাপ দেব না। বড়দার কলেজ ফি তো মিটে গেছে, ছোড়দারটা শেষ হলেই হবে। আর ছোড়দার তো এবছর ফাইনাল। মালা বলে, হ্যাঁ, সামনের মাসে ওর টাকাটাও দিতে হবে। রাতে সবাই খেতে বসছে। শোভনবাবু দেখছেন সবাই কেমন চুপচাপ। সেই আগের মতো হাসি, ভাই বোনেদের পেছনে লাগা কিছুই নেই। সবাই মুখ বুজে খেয়ে চলেছে। শোভনবাবু বলেন, কি রে, তোরা কবে থেকে এত ভদ্র হয়ে গেলি? রিমার বিয়ে হয়ে গেছে বলে কি তোদের মন খারাপ? মেঘলা বলে, পরিস্থিতি যখন যেমন তখন সেই রকম চলে বাবা। মাথার উপর এখন অনেক চিন্তা। আমরা ভাই বোনরাও তো বড় হচ্ছি। তোমার আর্থিক কষ্টটা বুঝতে পারি। তার উপর তোমার শরীরও ভালো যাচ্ছে না, চোখে দেখার অসুবিধা হচ্ছে বলছিলে। এই সব নিয়ে আমরাও একটু ভাবনায় আছি। আলটিমেট তো আমাদের বোধবুদ্ধি আছে নাকি বলো? নরেন আর ললিতা একে অপরের মুখ চাওয়াচাই করে, তারপর চুপচাপ খেয়ে ঘরে চলে যায়। আকাশ আর নীল মেঘলাকে বলে, তুই এত কথা বললি কেন? কাকু কাকিমার মুখটা দেখেছিলি? মেঘলা বলে, যা বলেছি ঠিক বলেছি, আর আমি ওদের তো কিছু বলিনি। আমি আমার বাবাকে নিয়ে ভাববো, সেটাই তো স্বাভাবিক বলে ঘরে চলে যায়। সবাই একে একে চলে যায়। মালা কেবল এটো পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে তারপর শুতে যায়। এটা অলিখিতভাবে মালারই কাজ। ললিতা ভুলেও কোনো দিন করে না, বলেও না সারাদিন দিদি তুমি এত কাজ করো, আমি এগুলো করে দিই। মালা সব মানিয়ে নেয়। নরেন ঘরে এলে ললিতা দরজা বন্ধ করে বলে, শুনেছ তোমার ভাইজির কথা? লেখাপড়ায় ভালো বলে তোমাকে আমাকে কেমন ঠেস দিয়ে কথা শোনালো। নরেন বলে, না বোঝার ভান করো, না শোনার ভান করো। আসলে আমাদেরই লাভ, সংসারে টাকাও লাগে না, আর তোমাকে কাজও তো করতে হয় না। তাই তো চাকরিটা খোশ মেজাজে করতে পারো বলো, বলে হেসে ওঠে। ললিতা বলে, তা বলে ওরা ছোট হয়ে বেশি বিবেক জ্ঞানের বাণী শোনাবে? তা আমি মানতে পারবো না, এই বলে দিলাম তোমায়। সকালবেলা মালা উঠে সকলের চা করে ডাক দেয়। সকলে চা খায়। শোভনবাবু নরেনকে বলে, কি করি বলতো নরেন? মেঘলা এত বড় একটা সুযোগ পেল, অথচ ওকে পাঠাবো না। নরেন বলে, দেখো দাদা, আলটিমেট তো বিয়ে দিতেই হবে, তাহলে এতগুলো টাকা খরচ করে লাভ কি? শোভনবাবু বলেন, বিয়ে তো করতে চাইছে না, ও লেখাপড়াটা শেষ করতে চায়। নরেন বলে, তাহলে আর আমাকে বলছো কেন? তুমি তো ছেলে মেয়েদের কথাই শুনবে, যা খুশি করো। শোভনবাবু অনেক আমতা আমতা করে বলেন, না মানে তোকে বলছি কারণ তুই যদি আমাকে কিছু টাকা দিতিস তবে খুব সুবিধে হতো। এখন অফিস থেকেও লোন পাবো না। নরেন বলে, আমি কোথায় পাবো? এই তো মেয়ের বিয়ে দিলাম। শোভনবাবু বলেন, বৌমাও চাকরি করে, ধার দে, না হয় শোধ করে দেব সময় মতো। নরেন বলে, আমি ওর টাকা নিই না, ও কষ্ট করে, ও সচ্ছলভাবে থাকবে বলে। কি যে বলো দাদা, আর তুমি শোধ দেবে কি করে? আর তোমার চাকরিও শেষ হয়ে এলো। শোভনবাবু বলেন, না ভেবেছিলাম তোকে তো কোনোদিন সংসারে আমি কিছু খরচ করতে দিইনি, তাই অসময়ে তোর কাছে পাবো। ঠিক আছে, কিছু মনে করিস না। মালা সব শুনে আঁচল দিয়ে চোখ মোছে, ভাবে কত কষ্ট করে, কত সংকোচ নিয়ে ভাইয়ের কাছে টাকা চাইলো। ওর বুকটা ফেটে যাচ্ছে। ভাগ্যিস ছেলে মেয়ে এখানে নেই, এই কথা শুনলে যে কি হতো কে জানে। নরেন ঘরে এসে ললিতাকে সব কথা বলে। ললিতা বলে, আর এখানে থাকা যাবে না, এরা কেবল টাকা চাইবে। নরেন বলে, কিন্তু কোথায় যাবে? ললিতা বলে, আমি একটা ফ্ল্যাট দেখেছি, জানি একদিন এ সময় আসবে। এমনি এমনি আমাদের এতদিন বিনা টাকায় খাইয়েছে গো, এই রকম মোটা দাও মারবে বলে। নরেন বলে, ঠিক আছে, তাহলে আজ অফিস থেকে ফিরে সব কথা বলে নেব। খাবার টেবিলে সবাই আসে। রোজকার মতো মালা খেতে দেয়, টিফিনও দিয়ে দেয়। মালা ঠাকুর ঘরে গিয়ে পূজা করে। মনের কথা চোখের জলে ঠাকুরকে জানিয়ে একটু হালকা হয়। সন্ধেবেলা সবাই একে একে ফিরছে। মালা জলখাবার রেডি করছে। নরেন আর ললিতা বলে, আমরা খেয়ে এসেছি, খাবো না, আর আমাদের জন্য তোমাকে রান্না করতে হবে না। মালা বলে, কেন, কে করবে? কি খাবে তোমরা? ললিতা বলে, ভয় নেই, না খেয়ে নিশ্চয়ই থাকবো না, আমরা একটা ফ্ল্যাটে উঠে যাচ্ছি। শোভনবাবু বলেন, কারণটা কি? নরেন বলে, এতদিন বিনা টাকায় তুমি খাইয়েছ বলে এখন এত টাকা চাইছো দাদা, আমরা ভেবেছিলাম তুমি ভালোবেসে খাওয়াতে। শোভনবাবু বলেন, কি বলছিস তুই? আমি ভালোবাসি না? শোভনবাবু নিজেকে সামলাতে পারেন না, চেয়ারে বসে পড়েন দুপ করে। মালা তাড়াতাড়ি জলের গ্লাস এগিয়ে দেয়।
নরেন আর দাঁড়ায়নি। পরের দিন চলে যাবার প্রস্তুতি চলে। মালা এসে বলে, ঠাকুরপো, এটা তোমারও বাড়ি, তুমি চলে যাবে কেন? যেও না, তোমার দাদা কষ্ট পাবে। নরেন বলে, বাড়ির ভাগ তো ছাড়ছি না, আমার বাড়ি থাকবে, এখানে কেবল থাকবো না। ললিতা অত কাজ করা, রান্না করা সব পারবে না, তাই রাঁধুনি রাখতে হবে, সেটা এখানে সম্ভব নয়। মেঘলা বলে, হ্যাঁ, ওখানে তো আর এই মালার রাঁধুনি থাকবে না। নরেন বলে, শোনো, তোমার মেয়ের কথা শোনার জন্য এখানে থাকবো। মালা মেঘলার হাত ধরে নিয়ে চলে আসে। ওরা চলে গেল। শোভনবাবু খুব ভেঙে পড়লেন। ভাবতে পারেননি ভাই এরকম করে বলবে। আকাশ আর নীল মেঘলাকেই দোষ দিল। মেঘলা বলে, তোরা মা বাবার কষ্ট বুঝিস? টাকা চাইছিস আর পেয়ে যাচ্ছিস। কি করে বাবা জোগাড় করে আমি জানি, কারণ আমি ওই একই ঘরে থাকি, সবটা শুনি, বুঝেছিস? পরের দিন শোভনবাবু অফিস থেকে ফিরে মেঘলাকে ডাকেন গলা ছেড়ে, যেন কোনো মন খারাপ তাকে স্পর্শই করেনি। হেসে হেসে বলেন, মেঘলা মা, এই নে তোর বিদেশে যাওয়ার টিকিট আর এই 2 লাখ টাকা। মেঘলা অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। শোভনবাবু বলেন, কিরে, আমাকে চিনতে পারছিস না? মেঘলা বলে, এত টাকা তুমি কোথায় পেলে? সে তোকে চিন্তা করতে হবে না, যা, পরশু তোর ফ্লাইট, গুছিয়ে নে, আর মন দিয়ে পড়া শেষ করে আমাদের কাছে যেন ফিরে আসিস। মেঘলা বাবাকে জড়িয়ে ধরে কাঁদে, বলে, হ্যাঁ বাবা, আমি চাকরি করে তোমার সব কষ্ট শেষ করে দেব। মেঘলা গোছগাছ করতে যায়, পরশুই তো বেরোনো, হাতে সময় নেই। বান্ধবী লিসাকে বলে, আমিও যাব রে। লিসা বলে, খুব ভালো হলো, তুই যাবি না শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল রে। মালা শোভনবাবুকে বলে, শেষ ফিক্সড ডিপোজিটটাও ভেঙে ফেললে, যদি হঠাৎ কিছু হয় কি হবে? শোভনবাবু বলেন, ভাবছ কেন? আকাশ তো এবার ডাক্তার হয়ে যাচ্ছে, তুমি তো রত্নগর্ভা গো। মেঘলার চলে যাবার সময় এসে গেল। মাকে প্রণাম করে শোভনবাবুকে প্রণাম করলে তিনি মেয়েকে আশীর্বাদ করে বলেন, যে কাজে যাচ্ছ তা মন দিয়ে করবে, আর শেষে মনে রাখবে, দেশে তোমার মা তোমার জন্য অপেক্ষায় থাকবে। নীল ওকে এয়ারপোর্টে তুলে দিয়ে আসে। মেঘলা চলে গেল নতুন স্বপ্ন চোখে নিয়ে, নিজের সাফল্যের আশায়। শোভনবাবুর পরিবারের আবার এক সদস্য বাইরে গেল, নরেন আর ললিতার চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই। রিমার বিয়ে তো আগেই হয়ে গেছে। শোভনবাবু বারান্দা চেয়ারে এসে বসেছেন অনেক ভোরবেলায়। মালা কাল অনেক রাত অবধি এপাশ ওপাশ করতে করতে ভোরের দিকে ঘুমিয়েছে, তাই বোধহয় পাশে শোভনবাবুর অনুপস্থিতি বুঝতে পারেনি। শোভনবাবুর মনটা খুব খারাপ। সবাই এক এক করে পরিবারের সদস্য কমে যাচ্ছে। আকাশ পাশ করলে আবার ওকে কোথায় দেবে তাও জানে না। কলিং বেলটা বাজলো, বোধহয় কাজের মেয়ে নমিতা এলো। কলিং বেলের আওয়াজে মালা ধড়ফড় করে উঠে যায়। নিজের মনেই বলে, কত বেলা হয়ে গেল, কি করে যে সব কাজ সামলাবো। নমিতা, তুই চায়ের জল বসিয়ে চা কর, আমি এক্ষুনি বাসি কাপড়টা কেচে আসছি। নমিতা চা করে সবাইকে ডাক দেয়। এ বাড়িতে বেডটি দেওয়ার নিয়ম নেই, সকলকে টেবিলে এসে খেতে হয় সব খাবার। এটাই নিয়ম করেছিলেন শোভনবাবুর বাবা, সেই থেকে এক নিয়ম চলে আসছে। সবাই এসে গেল, শোভনবাবু তখনও আসেননি। মালা নীলকে বলে, বাবাকে ডাক। নীল ডাক দেবার আগে শোভনবাবু আসছেন দেখা গেল। শোভনবাবু বলেন, ওই ফাঁকা চেয়ারগুলি সরিয়ে রাখো এখন। 4-4টি ফাঁকা চেয়ার দেখলে বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আকাশ আর নীল একসাথে বলে, মেঘলা নিজে থাকলো না, অথচ কাকু কাকিমার পেছনে কেন লাগলো বলো তো? মালা এমনিতে খুব শান্ত, কিন্তু ছেলেদের মেয়ের বিরুদ্ধে বলা কথাগুলো মানতে পারল না। প্রতিবাদ করে বলে, চুপ কর, কি বাজে কথা বলছিস? মেঘলা ওদের পেছনে লাগবে কেন? হ্যাঁ, একটা সত্যি কথাও বলেছে, কোনো অন্যায় তো করেনি। আর ওরা চলে যেতই, কারণ আর কমাস পরে তোর বাবা অবসর নেবে চাকরি থেকে। ওদের মেয়ের বিয়ে হয়ে গেছে, এখানে থাকলে সংসারের দায়িত্ব পড়ে যাবে, বুঝতে পারছিস? আগে থেকে ফ্ল্যাট রেডি করে রেখেছিল, সব প্ল্যান করাই ছিল, শুধু অজুহাত খুঁজছিল। তোর বাবার মতো বিনা প্ল্যানে ওরা চলে না, কাজে মেঘলার নামে দোষ দিবি না। নমিতা চেয়ারগুলো বসার ঘরে রেখে এলো। শোভনবাবু বলেন, আজ আর অফিস যাব না মালা। মালা বলে, শরীর খারাপ করছে? শোভনবাবু বলেন, না, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। এইভাবে গতানুগতিকভাবে দিন কাটছে, সবই চলছে, শুধু আগের সেই আনন্দের দিনগুলো ফিরে আসছে না। আকাশের পরীক্ষার ফল বেরোলো, আকাশ ভালো রেজাল্ট করেছে। বাড়িতে এসে মা বাবাকে প্রণাম করে। মালা বলে, আগে ঠাকুরকে করো। আকাশ বলে, আমাকে এখন 1 বছর দূরে গ্রামের হসপিটালে থাকতে হবে, তারপর অন্য জায়গায়। এত আনন্দের ভিতর আবার মন খারাপ করা। ছেলেটাও চলে গিয়ে দূরে কোথায় গ্রামে থাকবে, কি খাবে কে জানে। থাকতে কোয়ার্টার দেবে,
কিন্তু ও তো কোনোদিন এক গ্লাস জলও নিয়ে খায়নি, কি করবে কে জানে। শোভনবাবু বলেন, অভ্যেস হয়ে যাবে, মায়ের কাছে থাকলে অমন করে, আর বাইরে গেলে সব শিখে যাবে, তুমি অত ভেবো না। নীল এসে বলে, বাবা আমার ফাইনাল পরীক্ষার ফিটা জমা দিতে হবে। শোভনবাবু বলেন, কবে দিতে হবে রে? নীল বলে, এই সপ্তাহের ভেতর দিলেই হবে। আকাশ বলে, আমাকেও কিছু টাকা দিও বাবা, 1 মাস না হলে তো আমি কিছু পাবো না বলো। শোভনবাবু বলেন, হ্যাঁ সে তো বটেই, তোর যাওয়া কবে? আকাশ বলে, সামনের সপ্তাহে নতুন মাসের 1 তারিখে জয়েন। শোভনবাবুর ঘুম নেই চোখে, সামনের মাসে রিটায়ারমেন্ট। অফিসে যা লোন আছে তা তো কিছু শোধ করতে পারেননি, তাই কেটে কুটে খুব বেশি কিছু তো পাবেন বলেও মনে হয় না। যাক, কাল একবার অফিসে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। পরদিন একটু তাড়াতাড়ি অফিস গেল শোভনবাবু। ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, স্যার আমার তো সামনের মাসে অবসর নেওয়া, তাই বলছিলাম কত টাকা পাবো যদি একটু বলেন। হিসাব কিছু করেছেন কি? ম্যানেজার বলেন, আপনি তো টাকা শোধ করেননি, মাইনে থেকেও কিছু কিছু করে কাটাননি, তাই আপনি টাকাটা কমই পাবেন, এই 10 লাখ মতো হবে। শোভনবাবু বলেন, কবে পাবো? সামনের সপ্তাহে পাবো। ম্যানেজার বলেন, তা কি করে হবে? আপনার চাকরির মেয়াদ শেষ হবে, তারপর প্রসেসিং হবে, তারপর অর্ডার এলে টাকা পাবেন, সময় তো লাগবেই। শোভনবাবু মুখ কালো করে বাড়ি ফিরলেন। মালা বুঝতে পারল টাকার ব্যবস্থা কিছু হয়নি। সে বলে, তুমি চিন্তা করো না, এবার ওদের টাকা আমি দেব। শোভনবাবু বলেন, তুমি কোথায় পাবে? মালা বলে, কেন, আমার স্ত্রী ধন আছে বলে একজোড়া বালা আর একটা ছোট গলার চেন এনে দিল। বলল, এইগুলো বিক্রি বা বাধা দিয়ে টাকা আনো। শোভনবাবু বলেন, এইগুলোই তো তোমার শুধু সম্বল, তাও দিয়ে দেবে? মালা বলে, আমার সম্বল তুমি, আমার আর কিছু চাই না গো। শোভনবাবু বলেন, তোমার মতো স্ত্রী ভাগ্য করে পেয়েছিলাম, তবে তোমার কাছ থেকে শুধু নিয়েই গেলাম গো, কিছু দিতে পারলাম না, এটাই দুঃখ রয়ে গেল। তবে জানো, পাড়ার লোকেরা বলে, শোভন তোমার আবার কি ভাবনা গো, তোমার ছেলেমেয়েরা এক একটি রত্ন, তোমার আবার অভাব হবে কেন? তোমার স্ত্রী তো রত্নগর্ভা। মালা বলে, হ্যাঁ তা বটে। শোভনবাবু গয়নাগুলো বিক্রি করলেন না, বাধা দিয়ে টাকা আনলেন। খুব বেশি পেলেন না সেই জন্য, কিন্তু আশা এরপর আকাশ টাকা দিলে তখন ছাড়িয়ে আনবেন। সেই টাকা নীলকেই বেশি দিতে হলো ওর পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য, আর বাকি 20,000 আকাশকে দিল ওর খরচ বাবদ। আকাশ বলে, আর একটু বেশি হবে না? শোভনবাবু বলেন, না রে, হলো না, ওরা কেউ জানলো না কোথা থেকে টাকা জোগাড় হলো। রাতে মেঘলা প্রায়ই ফোন করে মা বাবার খবর নেয়, বাবা কিভাবে টাকার জোগান দেয় সবই সে মায়ের কাছে শোনে। ছেলেরা জানতে চায় না, তাই মালা বা শোভনবাবু কেউই নিজেদের অক্ষমতা প্রকাশ করে না। মালা আর টাকা চায় না বাবার কাছে, ওখানে টুকটাক কাজ করে নিজের খরচা চালিয়ে নেয়। আকাশও চলে গেল নিজের কর্মস্থলে। শোভনবাবুর চোখটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে। মালা নীলকে বলে, তোর বাবাকে একবার চোখের ডাক্তারের কাছে নিয়ে যা। নীল বলে, এখন হবে না আমার, সামনের সপ্তাহ থেকে তো পরীক্ষা হয়ে যাক তারপর যাব। মালা বলে, এমনিতেই অনেক দিন ধরে হয়েছে, আর দেরি করা ঠিক হবে না রে। তুমি তাহলে নিয়ে যাও না, আর বাবা তো একলাই যেতে পারে, অফিসে যাচ্ছে তো। মালা বলে, ডাক্তারের কাছে একলা যাওয়া ঠিক নয়, তাই তোকে বলছি। আর তোর বাবা তো নিজে থেকে কোনো কিছু বলে না, জানিস না সে কথা। শোভনবাবু সব কথাই ঘর থেকে শুনেছেন, তাই বলেন, আমি একলাই যাব। মালার মনটা ভালো নেই একদম। মেঘলার ফোন বাজছে, অন্যদিন দৌড়ে গিয়ে ফোন ধরেন, আজ আর কোনো তাড়া নেই। তা দেখে শোভনবাবু ফোন ধরেন। মেঘলা বলে, বাবা তোমার চোখ দেখানোর কিছু হলো? শোভনবাবু বলেন, কাল দেখাবো, তুই ভাবিস না তো ওখানে বসে বসে, যে কাজে গেছিস সেটা মন দিয়ে কর। বাবা, মা কোথায় গো? মাকে ডাকো। জানো বাবা, আমার রেজাল্ট বেরিয়েছে, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। খুব ভালো মা, খুব ভালো, অনেক বড় হও। বাবা, মা কোথায়? ডাকো না। এই যে ডাকছি মা। মালা এসো, মেঘলা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি এসো। মালা ফোন ধরে। মেঘলা বলে, মা কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। মা, যখন আমি ছোট ছিলাম, আমার কিছু হলে তুমি আমার মুখ দেখলেই বুঝে যেতে, বন্ধুদের সাথে ঝগড়া হলে বা স্কুলে দিদিমণিদের কাছে বকুনি খেলে। আর এখন সেই রকম আমিও তোমার গলার স্বর শুনে বুঝতে পারি তোমার কিছু হয়েছে। কি হয়েছে এবার বলে ফেলো তো সত্যি করে।
না হলে তো আমার মায়ের মন খারাপ কমবে না, আমি জানি, তাই বলো না মা। মালা আর থাকতে পারল না, কেঁদে ফেলল আর বলল নীলের কথা। মেঘলা বলে, মা তুমি বাবার সাথে যাবে। আমি যাব, কিন্তু আমি তো কোনোদিন বেরোইনি বল। মেঘলা বলে, যাওনি, এবার যাবে। বাবার সাথে ব্যাংকেও যাবে, বুঝলে? আমি বাবাকেও বলে দেব এবার থেকে যেখানেই যা করুক তোমাকে যেন নিয়ে যায়, সব শেখায়। ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা করো না, আমি ফিরে গেলে তো আর সমস্যা থাকবে না কোনো। এখন রাখছি। পরের দিন নীল কলেজে চলে গেলে শোভনবাবু ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরোলে মালা বলে, একটু দাঁড়াও, আমি যাব তোমার সাথে। তুমি আবার যাবে কেন? বাড়ির এত কাজ আছে, এসে আবার করতে হবে, কষ্ট হবে তো তোমার। মালা বলে, দেখো, বুড়ো বয়সে আমরা একে অপরের জন্য, এটা জানবে যত বিদ্বান ছেলেই থাকুক, আমি ছাড়া চলবে না তোমার, বুঝলে? ঠিক বলেছি তো? শোভনবাবু বলেন, ও বাবা, আমার মালা সুন্দরীও এত কথা বলতে জানে? আগে টের পায়নি তো। চলো চলো বলে দুজনে হাত ধরে বেরোলো। ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার ভালো করে পরীক্ষা করলেন, বললেন, আপনার দুটি চোখে ছানি আছে, আরেকটা চোখে রেটিনার গন্ডগোল রয়েছে, প্লাস ছানি আছে। অপারেশন করতে হবে দুটোই একে একে। এবার আপনি বলুন কোনটা আগে করবেন। মালা বলে, আপনি বলুন ডাক্তারবাবু, কি করা উচিত, কোনটা আগে করলে ভালো? ডাক্তারবাবু বলেন, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমার মনে হয় রেটিনার গন্ডগোল যেটা, সেটাই আগে করা ভালো। মালা বলে, তাই হবে ডাক্তারবাবু। শোভনবাবু বলেন, কিন্তু সামনের মাসের মাইনে না পেলে তো কিছু করতে পারবো না। ডাক্তারবাবু বলেন, তাই করবেন, কি আর করা যাবে, আর একটু লেট হবে। ওরা চলে আসে বাড়ি। এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু উপায় নেই। যাদের জন্য এতদিন শরীর পাত করে এলো, সেই ভাই ভাইয়ের বউ একবারও খোঁজ নেয় না। নমিতার মুখে শুনেছে রোজ বাড়িতে পার্টি হয়, ভালো ভালো রান্না হয়, মেয়ে জামাই আসে, কত আনন্দে আছে। নমিতার বন্ধুই কাজ করে ওদের বাড়ি। সেদিন নমিতা বলছিল, বড় বৌদি, ছোড়দারা একবারও এলো না তোমাদের দেখতে, বলো? মালা বলেছে, ওদের কথা আমার শুনে কি লাভ বল, তুই অন্য কথা বল। নমিতা বুদ্ধিমতী, বুঝে নিয়েছে মালা পছন্দ করছে না, তাই আর কোনোদিন বলে না। 1 মাস গেল। আজ শোভনবাবুর চোখ অপারেশন হচ্ছে। আকাশ আসতে পারেনি। নীলের আজই একটা ইন্টারভিউ পড়েছে, তাই সেও থাকতে পারেনি। হসপিটালে পৌঁছে দিয়ে বলে গেল, চোখ অপারেশন তো চিন্তার কিছু নেই, ভয়েরও কিছু নেই, আমি ইন্টারভিউ দিয়ে ফেরার পথে আসবো, তোমাদের নিয়ে যাব বলে চলে গেছে। কর্তব্য শেষ। অপারেশন চলছে। ডাক্তারবাবু বলেছেন একটু সময় লাগবে। মালা বসে আছে। মেঘলা ফোন করেছে, মা, বাবার অপারেশন হয়ে গেছে? না রে, চলছে। মেজদা আছে তো তোমার পাশে? বরদা এসেছে? মালা বলে, আকাশ নতুন জয়েন করেছে, এখন কি করে আসবে? আর দেখ না, আজই নীলের একটা ইন্টারভিউ পড়েছে, অনেক বড় কোম্পানি, তাই ওকে যেতে হয়েছে। তবে আমাদের পৌঁছে দিয়ে গেছে, আবার ফেরার পথে নিয়ে যাবে বলেছে। মেঘলা বলে, নিজেকে বড় স্বার্থপর মনে হচ্ছে এখন। আমি যদি এখানে না আসতাম, তবে তোমাদের এই অসময়ে পাশে থাকতে পারতাম গো। ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসছেন মালার দিকেই। মালা ফোন রেখে দেয়, বলে পরে তোকে ফোন করব। ডাক্তারবাবু বলেন, দেখুন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, তবে ওনার প্রেশার হঠাৎ খুব বেড়ে যায়, তাই একটু সমস্যা হয়েছে। দেখা যাক কি হয়। চোখের ব্যান্ডেজ কাল খুলে তারপর ছেড়ে দেব, আপনি এখন দেখা করতে পারেন। মালা বলে, ডাক্তারবাবু, ও চোখে দেখতে পাবে তো? আমি তো বলেইছিলাম দেরি হয়ে গেছে, সমস্যা তো আছেই, ঠাকুর যা করবেন, আমরা তো ঠাকুর নই। চলে যান ডাক্তার। মালা শোভনবাবুর কাছে যান। শোভনবাবু বলেন, আজ ছাড়বে না আমাকে? মালা বলে, না, কাল ব্যান্ডেজ খুলে ছাড়বে। তাহলে তুমি বাড়ি যাও। মালা বলে, না, আমি আজ এখানেই থাকবো, কাল তোমাকে নিয়ে একেবারে যাব। শোভনবাবু বলেন, নীলের অসুবিধা হবে। মালা বলে, এবার একটু নিজের কথা তো ভাবো, এত কথা বলো না, চোখের ক্ষতি হবে। আমি বসে আছি, দরকার হলে বলবে, একা একা উঠতে যাবে না, কেমন? নীল হসপিটালে আসে। মালাকে জিজ্ঞাসা করে, বাবা ঠিক আছে তো, কখন ছাড়বে? মালা বলে, আজ ছাড়বে না, কাল ব্যান্ডেজ খুলে চেক করে তারপর ছাড়বে। নীল বলে, তাহলে আজ চলো, কাল এসে নিয়ে যাব। মালা বলে, না, এখানে কোনো আয়া নেই, তাই আমি থাকছি। তুই কিছু খাবার কিনে নিয়ে বাড়ি যা, আর সময় থাকে যদি কাল আসবি। নীল চলে গেল। পরের দিন ডাক্তার ব্যান্ডেজ খুলে দিলেন। ডাক্তার শোভনবাবুকে বললেন, আপনি আস্তে আস্তে চোখ খুলে দেখুন, দেখতে পাচ্ছেন কি না।
শোভনবাবু চোখ খোলেন, কিন্তু চুপ করে আছেন। ডাক্তার আবার প্রশ্ন করেন, আপনি দেখতে পাচ্ছেন? পরিষ্কার নয়, আবছা আবছা। ডাক্তার বললেন, সন্দেহ ছিল আমার, তবুও আশা ছাড়ছি না। ওষুধ দেব, সেগুলো নিয়ম করে লাগাবেন, তাহলে আরও কিছুটা পরিষ্কার হবে দৃষ্টিটা, আশা রাখি। ডাক্তারের কথা শুনে মালার মন খারাপ হয়ে যায়, তবে শোভনবাবুকে বুঝতে দেন না। বলে, চলো আমরা এবার যাই। ডাক্তারবাবুকে নমস্কার জানিয়ে ওরা বেরিয়েই দেখে নীল দাঁড়িয়ে আছে। নীল বলে, বাবা দেখতে পাচ্ছ? শোভনবাবু কোনো কথা বলেন না, তখন তার মাথায় অনেক চিন্তা। মালা বলে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলেছেন, কেন মিথ্যে আশা দিচ্ছ? তুমিও ভালো করে জানো আস্তে আস্তে কানা হয়ে যাব, যথেষ্ট দেরি হয়ে গেছে। নীল বলে, ঠিক আছে, উত্তেজিত হয়েও না, ওই চোখটা সময়ে কাটিয়ে নিও। ওরা বাড়ি আসে। মালার মনে পড়ে মেঘলাকে বলেছিল পরে ফোন করব, তাই তাড়াতাড়ি ফোন করে সব কথা জানালেন। মেঘলা বলে, আর একটা চোখ সময় ঠিক অপারেশন করিয়ে নাও। মালা বলে, হ্যাঁ, ডাক্তারবাবু 15 দিন পরেই অপারেশন করা যাবে বলেছেন। ঠিক আছে, তাই করো, আমি এখন রাখছি, রাতে ফোন করব। মালা রান্নাঘরে যায়, দেখে নমিতা সব করে রেখে গেছে। স্নান সেরে সবাই খেয়ে নিল। শোভনবাবু নীলকে প্রশ্ন করেন, হ্যাঁ রে, ইন্টারভিউ কেমন হলো? চাকরিটা হবে মনে হয়? নীল বলে, ইন্টারভিউ ভালোই হয়েছে, কপালে দেখি কি হয়। তবে ওদের অফিস হায়দ্রাবাদে, বড় কোম্পানি, মাইনেও ভালো দেবে, এখন ঠাকুর যা করবে। শোভনবাবু বলেন, চাকরি পেলে তাহলে তুইও চলে যাবি? নীল বলে, তবে কি ঘরে বসে থাকবো তোমাদের সঙ্গ দেওয়ার জন্য? দাদা মেঘলা চলে গেছে নিজের নিজের ভালোর জন্য, তখন তো কিছু বলনি, এখন আমার বেলায় এসব বলছো কেন? মালা রান্নাঘর থেকে এসে বলে, তোর বাবা তোকে একবারও বারণ করেনি, কেবল বলেছে তুইও যাবি। কারণ তোরা তো জানিস তোদের বাবা তোদের কথা ছাড়া আর কোনো কিছু কোনো দিন ভাবেনি, এখনও ভাবে না। তবে বয়স বাড়ছে, তারপর চোখটাও ঠিক হবে কিনা জানে না, তাই মনের দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছে, আর কিছু নয়। সময় সব ঠিক করে দেবে, তুই চিন্তা করিস না, আমরা তোর উন্নতির পথে কোনো বাধা হব না। নীল চলে যায় ঘর থেকে। শোভনবাবুর অবসর নেওয়ার দিন চলে এলো। তার কলিগরা অনেক গিফট আর চোখের জলে তাকে বিদায় জানালো। কিছু টাকাও দিয়ে দিয়েছে অফিস থেকে, ওরা অপারেশনের কথা শুনেছিল তো তাই। মালা শোভনবাবুকে নিয়ে গিয়ে চোখটা অপারেশন করিয়ে নেয়। এই চোখটায় ভালোই দেখতে পাচ্ছেন শোভনবাবু, খানিকটা শান্তি পেয়েছেন। কদিন রেস্ট নিয়ে আরম্ভ হয়ে গেছে দৈনিকের কাজকর্ম। তবে শোভনবাবুর শরীর বেশ ভালো যাচ্ছে না, প্রেশারটা কমছেই না, আবার সুগারও দেখা দিয়েছে। মালা যথেষ্ট যত্নেই রাখে। একটা রেজিস্ট্রি চিঠি এলো, নীল তাড়াতাড়ি খোলে। আনন্দে মুখটা উজ্জ্বল হয়ে যায়, চিৎকার করে বলে, বাবা মা, আমার চাকরিটা হয়ে গেছে, এই দেখো জয়েনিং লেটার। নমিতা বলে, দাদা মিষ্টি খাওয়াবে, আর এবার পুজোয় আমার ভালো দামি কাপড় চাই কিন্তু। নীল বলে, চাকরিটা করি মাইনে পাই তবে তো সব হবে। নীলের বোম্বের অফিসেই চাকরিটা করতে হবে এখন, বদলি চাকরি। নীল বলে, আমার বদলি চাকরি খুব পছন্দের, কত জায়গা ঘুরতে পারবো। নীলের যাওয়ার দিনও চলে এলো যথাসময়ে। যে টাকা শোভনবাবু অফিস থেকে পেয়েছেন সেখান থেকেই তাকে কিছু টাকা দিলেন। বিদেশ বিভুঁই কখন কি লাগে, আর গিয়েই তো আর টাকা পাবে না। মেঘলার এখনও প্রায় 1 বছর মতো লাগবে দেশে ফিরতে। শোভনবাবু আর মালা এখন টিম করছে এই এত বড় বাড়িতে। যে বাড়িটা একসময় সকলের কলরবে মুখরিত থাকত, এখন কেউ এ বাড়িতে আছে বলেই মনে হয় না। শোভনবাবুর নিয়ম করে বাজার যাওয়া চাই, কারণ সেটা ওর এতদিনের অভ্যেস। মালা বারণ করে, বলে, এখন এত রোজ রোজ বাজার করতে হবে না, 2 দিন বাদে বাদে যাবে। শোভনবাবু বলেন, যাই কেন জানো, বাজারে গেলে 5 জনের সাথে দেখা হয়, কথা হয়, ভালো লাগে। মালা বলে, যা খুশি করো। এই রকম একদিন বাজারে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে যান শোভনবাবু। কতগুলো ছেলে ধরাধরি করে কাছেই হাসপাতালে ভর্তি করে। মালাকে খবর দেয়। মালা নমিতাকে নিয়ে ছেলেদের সাথে হাসপাতালে যায়। সেখানে ডাক্তার বললেন ওনার হার্টের অবস্থা ভালো নয়, অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি। মালা বড় ছেলে আকাশকে ফোন করলেন। সে বলল, মা আমি এখন বাইরে আছি, গতকালই এসেছি, আমি এখনই তো যেতে পারছি না, তবে আমার মতে ফেলে রেখো না, ডাক্তার যখন বলেছেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে তো করেই নাও। মালা বলে, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আকাশ, রাখছি। নীল সবে নতুন চাকরিতে জয়েন করেছে, ও তো আসতেই পারবে না, জানা কথা, তবুও ফোন করলো মালা উচিত মনে করে। তবে এটাও আগেই বলল, জানি তোর এখনই আসা সম্ভব নয়, নতুন চাকরি। ধন্যবাদ মা, তুমি বুঝতে পেরেছো আমার অবস্থা, অনেক অনেক ধন্যবাদ।
মালা ভাবে, কি শিক্ষা দিলাম, ছেলে এখন আমাকে ওর বাবার অসুখের সময় অনেক অনেক ধন্যবাদ শোনাচ্ছে। যাক, ভাবার সময় নেই। বাজারের ছেলেগুলোকে মালা বলে, বাবা তোমরা আমাকে একটু সাহায্য করবে কদিন, আমি তো একা থাকি, ওর হার্টের অপারেশন অবধি। ছেলের দল বলে, কাকিমা কিছু চিন্তা করবেন না, আমরা বেকার ছেলে রকে তাস খেলে ঝগড়া করে সময় কাটাই, কদিন আপনার কাজে লাগতে পারলে আমাদের ভালো লাগবে, আপনি কোনো ভাবনা করবেন না। ডাক্তার বললেন, কলকাতা নিয়ে যেতে চান কি আপনারা? ওখানে আরও উন্নত চিকিৎসা হবে, আমাদের এখানেও হবে, তবে যদি আপনি চান। মালা বলে, আমারও তো লোকবল নেই ডাক্তারবাবু, অপারেশন হলো, ছেলেগুলো সাহায্য করেছে, রক্ত আনা, ডোনার আনা, ঔষধ আনা, সবই ওরা নিজেরা ভাগ করে করেছে, মালাকে কিচ্ছুটি করতে দেয়নি। শোভনবাবুকে নিয়ে ছেলের দল হই হই করে বাড়ি নিয়ে এলো। মালার চোখের জল আজ বাঁধ ভাঙার মতো বেরিয়ে আসছে। ছেলের দল বলে, কাকিমা কাঁদছো কেন? মালা বলে, তোদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, তোদের কোনোদিন ভুলবো না রে, তোরা আমার যে কত উপকার করলি বলার নয়। ছেলের দল বলে, কাকিমা আমরা বেকার, পথ চলতি লোকের দল আমাদের কুকথা বলে, বলে আমরা নাকি সমাজটা উচ্ছন্নে পাঠাচ্ছি। বলো কাকিমা, আমাদের বাবা মা যেটুকু লেখাপড়া শেখাতে পেরেছে সেটুকুই শিখিয়েছে, তাতে নাকি চাকরি পাওয়া যায় না। আমরাও কেউ বিয়ে, কেউ কেউ এমএ পাশ করেছি, কিন্তু তাতেও কিছু হয়নি, আমরা বেকার। মালা বলে, ভাগ্যিস বেকার ছিলে, তাই তো আমাদের মতো পিতামাতাকে আজ সাহায্য করতে পারলে। প্রকৃত শিক্ষা তোমরা পেয়েছো বাবা, নাইবা হলে ডাক্তার ইঞ্জিনিয়ার, নাইবা করলে মোটা টাকার চাকরি, কিন্তু মনুষ্যত্ব বিবেক তো হারাওনি, সেটাই বড় কথা। আমি তোমাদের মা বাবাকে প্রণাম জানাই। ছেলের দল বলে, এমন করে কেউ আমাদের বলেনি কাকিমা, এত ভালোবাসাও দেয়নি। আপনার যখন দরকার হবে নমিতাদিকে ডেকে পাঠাবেন, আমরা চলে আসব। ওরা চলে গেল। মালা শোভনবাবুর কাছে এসে জামা কাপড় ছাড়িয়ে কিছু খেতে দিলেন, তারপর চলল ওষুধ নিয়ম করে। শোভনবাবু বলেন, কত টাকা খরচ হলো গো? আর কিছু আছে নাকি সব শেষ? মালা বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আগে সুস্থ হও। মালা মেঘলাকে এতদিন কিছু জানায়নি, কারণ ওর ফাইনাল ইয়ার, সামনেই পরীক্ষা, যদি শুনলে চলে আসে সেই ভয়ে চেপে গেছেন। শোভনবাবু বলেন, হ্যাঁ গো, আকাশ কেন আসতে পারেনি? মালা বলে, বাইরে গেছে, তখনই আসা সম্ভব হয়নি। শোভনবাবু বলেন, কিন্তু ওর কোথাও যাবার কথা আমাদের তো জানায়নি। মালা বলে, তুমি বলতে না আমি নাকি রত্নগর্ভা? দেখছো কেমন রত্নগর্ভা? আমার তো মনে হচ্ছে এখন ওই ছেলেগুলোর মা প্রকৃত রত্নগর্ভা। শোভনবাবু বলেন, ঠিক বলেছ, আমিও পাড়ার লোকেদের সাথে ওই ছেলেগুলোর কত নিন্দা করেছি, বলেছি কাজকর্ম নেই আড্ডা দেওয়া ছাড়া, তখন বুঝিনি ওরাই আমাকে প্রাণে বাঁচাবে একদিন। আর যে ছেলেদের জন্য গর্ব করতাম, তারা আমার আশা ভেঙে চুরমার করে দিল। শোভনবাবুর চোখ দিয়ে অজান্তে জল গড়িয়ে পড়ল। মালা আঁচল দিয়ে চোখ মুছিয়ে বলে, ছেলেগুলোকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো? শোভনবাবু বলেন, হ্যাঁ নিশ্চয়ই, ঠিক বলছো, খুব ভালো হবে। 4 বছর পর মালা বারান্দায় চায়ের কাপ নিয়ে বসে আছে। আজ আর শোভনবাবু পাশের চেয়ারে নেই। আকাশ নিজের পছন্দ মতো ডাক্তার মেয়েকে বিয়ে করলো। নীলও বসের মেয়েকে বিয়ে করে বোম্বেতেই থেকে গেছে। শোভনবাবুর শ্রাদ্ধ গতকাল মিটে গেছে। আজকালের ভিতর বোধহয় সবাই চলেও যাবে। মেঘলা কলকাতার ভেতরে থাকে, এই একটা সান্ত্বনা। ওই ছুটে ছুটে আসতো কেবল মা বাবাকে দেখতে, কিন্তু ওর তো সংসার আছে, কতদিন আর এভাবে মেঘলা টানবে আমাকে? এইসব 7-5 ভাবনায় মালার মনটা ভারাক্রান্ত। সন্ধ্যা হয়ে গেছে। মালা ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা দেয়। এমন সময় নমিতা এসে বলে, কাকিমা তোমাকে বসার ঘরে ডাকছে। মালা বলে, কে ডাকছে? নমিতা বলে, সবাই আছে। মালা বলে, আজ আবার কিসের মিটিং? কিছু শুনেছিস তুই? নমিতা বলে, জানি না গো, তবে দিদিমণি বোধহয় এই মিটিংটা চাইছে না, কেবল বলছে এখন থাক, সবে বাবা মারা গেছে, মা এসব সহ্য করতে পারবে না। মালা বলে, তুই যা, নিজের কাজ কর, বলে দে আমি আসছি। মালা ঠাকুর প্রণাম করে বলে, ঠাকুর জানি না ওরা কি বলবে, তবে আমাকে সব সহ্য করার শক্তি দাও। মালা নিচে নেমে আসে। সবাই সেখানে উপস্থিত আছে, এমনকি শোভনবাবুর ভাই নরেনও সস্ত্রীক এসেছে। মালা এসে বসে। আকাশ নীল বলে, মা কাকু তোমাকে কিছু বলতে চায়। মালা বলে, বলো ঠাকুরপো, কি বলার আছে? নরেন বলে, দেখো এতদিন বাড়ি ভাগের কথা কিছু বলিনি, কারণ দাদা ছিল, তা এখন এত বড় বাড়ি নিয়ে তুমি কি করবে? একাই তো থাকবে। মালা বলে,
দাদা থাকতে বললেই বোধহয় ভালো করতে। যাক, তা এখন ভাগ করতে চাও করো, আমাকে বলার কিছু নেই। ছেলেরা আছে, ওরা দেখবে। তখন আকাশ নীল দুজনেই বলে, আমরাও তো এখন থাকতে আসবো না, ভাগ করে বাড়ি নিয়ে কি করব। তাই কাকু বলছে যদি একসাথে বিক্রি করা হয় তাহলে দামটা বেশি পাওয়া যাবে। তুমি কি বলো, সেটা ভালো হবে না মা? মালা বলে, মেঘলা তুই কি বলছিস? মেঘলা বলে, আমি বিক্রি করতে ইচ্ছুক নই, তাছাড়া তুমি কোথায় থাকবে? কিন্তু ওরা শুনতে রাজি নয়। আমার একলার মত ওরা শুনবে না বলছে, ওরা সবাই রাজি। আকাশ বলে, মায়ের জন্য ভালো বৃদ্ধাশ্রমের খোঁজ পেয়েছি, সেখানেই থাকবে। একা একা এ বাড়িতে থাকাটা তো একটা রিস্ক। মালা বলে, সবই তো ঠিক করে ফেলেছ তোমরা, তাহলে আমাকে আর শুধু শুধু জিজ্ঞাসা করা কেন? বলে মালা ঘরে চলে যায়। মেঘলা মায়ের সাথে সাথে ঘরে যায়। নরেন বলে, তাহলে তোরা রাজি তো? কাল তাহলে দরদাম ঠিক করে ফেলি, যে কিনবে সেও তো তারা দিচ্ছে। আকাশ নীল বলে, হ্যাঁ, যা করার একবারে করেই যাব, বারবার আসা সম্ভব নয়। মালা মায়ের কাছে বসে বলে, আমি ঠেকাতে পারলাম না মা, কাকু অনেক দিন থেকেই ওদের মাথায় ঢুকিয়েছে। আমি কেবল বাবার হার্টের অবস্থা ভালো নয় বলে বলে আটকে রেখেছিলাম। মালা বলে, যা হচ্ছে ভালোই হচ্ছে, তুই চিন্তা করিস না। আমিও একলা, তোর বাবাকে ছাড়া থাকতে পারতাম না এ বাড়িতে। স্মৃতি বুকে করে আর কতদিন কাটানো যায় বল? মেঘলা বলে, তুমি আমার কাছে থাকবে, চলো না মা। মালা বলে, না রে, মেয়ের শ্বশুর বাড়ি থাকতে নেই। তোর শ্বশুর শাশুড়ি আছেন, তারা কি মনে করবেন? বৃদ্ধাশ্রমেই থাকবো, তুই মাঝে মাঝে যাবি, তাহলেই হবে। ওরা তো আর আসবে না, সে কথা জানি। এই 4 বছরে একটিবার কেউ আসেনি। মেঘলা বলে, আমি চাকরি করি মা, তুমি আমার রোজগারে খাবে, শ্বশুর বাড়ির কারোর কিছু বলার নেই। মালা বলে, না মা, তা হয় না। আমি আগেকার চিন্তাধারায় বিশ্বাসী। তোকে যখন তোর বাবা দান করেছেন তখনই তোর উপর আমাদের আর কোনো দাবি নেই। যাদের উপর দাবি আছে তাদের ওপরেই দাবি রাখছি না, ওসব তুই ভাবিস না। বাড়ি বিক্রি হয়ে গেল। মালা ভাবে, কোন ছোটবেলায় এ বাড়িতে এসেছিল বউ হয়ে, আজ 40 বছর তো হবেই। কত স্মৃতি জড়ানো এই বাড়ি। ছেলেমেয়েরা সব বড় হয়েছে এই বাড়িতে, শ্বশুর শাশুড়ি গত হয়েছেন এখানে, 7 পুরুষের ভিটে। শোভনবাবু বলতেন এটা পুণ্যভূমি। সব শেষ হয়ে গেল। পেছন ফিরে বারবার দেখেন বাড়িটাকে, শেষ বিদায় জানায় মনে মনে শোভনবাবুকে। ছেলেরা মালাকে বৃদ্ধাশ্রমে রেখে যে যার গন্তব্যস্থলে চলে গেল। যাবার সময় অবশ্য বলে গেছে মালা যেন চিন্তা না করে, ওরা মাঝে মাঝে আসবে, আর দরকার পড়লে তো আসবেই। মালা চুপচাপ সব শুনেছে, একটি কথাও বলেনি। যা জানার যা বোঝার তা ওর একান্তই নিজের। মালা নিজের জিনিসপত্র ঘরে গুছিয়ে রাখে। আজ হতে নতুন আর এক জীবন। একটি মেয়ে এসে বলে, চা দেব মাসিমা? মেয়েটি বলে, এখানে দিয়ে যাব না ডাইনিংয়ে যাবেন? ওখানে সবাই আছে। মালা বলে, চলো তাই যাই, সবার সাথে আলাপ হয়ে যাবে। মালা সবার সাথে আলাপ জমিয়ে তোলে। সকালে হাঁটতে যায় একসাথে সবাই। মালা দেখে একজন একটি বেঞ্চিতে একা বসে আছে। মালা আর সবাইকে জিজ্ঞাসা করে, উনি একলা বসে আছেন কেন? বিজয়া দেবী বৃদ্ধাশ্রমে সব প্রথম থেকে আছেন। তিনি বলেন, ওর নাম নিবেদিতা। ওকে ছেলেরা রেখে যাওয়ার পর থেকে একদিনও দেখা করতে কেউ আসেনি, তাই কেমন যেন হয়ে গেছে, মন খারাপ করে করে। ওর এক নাতি আছে, তাকে খুব ভালোবাসে, বিশেষ করে তার জন্য মন খারাপ করে। জানো মালা, অথচ ও যখন প্রথম আসে তখন কত আনন্দে মজা করে থাকতো। মালা বলে, ওর বাড়ি কোথায়? বিজয়া দেবী বলেন, বাপের বাড়ি হুগলিতে, আর থাকতেন গড়িয়াতে। মালা আস্তে আস্তে ওর কাছে যায়, গিয়ে বলে, আমি মালা, নতুন এসেছি, আপনার সাথে আলাপ করতে এলাম। আমার সাথে কথা বলবেন না বলে ওর মুখটা নিজের দিকে ঘোরায়। খোলা চুলগুলো মুখ থেকে সরিয়ে দেয় পরম স্নেহে। বড় চোখ করে সে মালার দিকে তাকায়। মালা এ কাকে দেখছে? এ কি সত্যি তার পরম বন্ধু, একান্ত আপন সেই বৌদি যে ছিল ওর বয়সী? মালা চিৎকার করে বলে, বৌদি তুমি? নিবেদিতা বলে, আমি তো একজনেরই বৌদি হতাম, সে খুব ভালোবাসতো আমাকে। মালা বলে, হ্যাঁ গো, আমি সেই মালা। নিবেদিতা বলে, তোমাকে চেনা যাচ্ছে না তো? মালা বলে, গঙ্গা দিয়ে অনেক জল যে বয়ে গেছে বৌদি, কি করে চিনবে বলো? নিবেদিতা বলে, জানো, আমার ছেলেরা একদম আসে না, নাতিটাকেও দেখতে পাই না। মালা বলে, আমি এসেছি, এবার তোমাতে আমাতে আগের মতো থাকবো,
গল্প করব, আচার খাবো। নিবেদিতা বলে, কিন্তু এখানে তো আমবাগান নেই, লুকোচুরি খেলা হবে না, বলো, বলে হেসে ওঠে। আর মালা বলে, এখন দৌড়ে খেলতে গিয়ে যদি পড়ে যাও ধপাস করে, আমি কিন্তু আগের মতোই হাততালি দিয়ে হাসবো, রেগে যাবে না তো? দুজনের হাসির আওয়াজ শুনে বিজয়া দেবী সবাইকে নিয়ে তাদের পাশে এসে দাঁড়ায়। বিজয়া দেবী বলেন, একজন প্রকৃত বন্ধুই পারে এমন করে কাছে টেনে নিতে, প্রাণ খোলা হাসিতে ভরিয়ে দিতে। নিবেদিতা খুব খুশি পুরনো বন্ধুকে কাছে পেয়ে, যাকে একটা কথা বলানো যেত না, আর সে বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসের মতো কথা বলে চলেছে অনবরত। সন্ধেবেলা চায়ের সাথে আজ ডাইনিং হল থেকে ভেসে বেড়াতে লাগলো একটাই গান, পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। দুই বান্ধবী নতুন করে একে অপরের সহায় হয়ে উঠল। রাতে মেঘলা ফোন করলে মালা তাকে সমস্ত ঘটনা বলে। মেঘলাও খুশি হলো মাকে খুশি দেখে। মালা বলে, ভালোই হয়েছে এখানে এসে, একা থাকতে তো হলো না। এখানে নিবেদিতা বৌদির সাথে অনেক বন্ধু পেয়েছি। আজ আবার সেই কথাটাই বলি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আমরা বুঝি না। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।